সিরিয়ার দীর্ঘ এবং রক্তক্ষয়ী ইতিহাসের এক অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। গত 11ই আগস্ট দামেস্কের একটি ঐতিহাসিক রায়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ এবং তাদের চাচাতো ভাই আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাশার ও মাহের রাশিয়ায় পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে এবং এক সময়ের ক্ষমতাধর গোয়েন্দা কর্মকর্তা আতেফ নাজিবকে খাঁচায় বন্দী অবস্থায় এই রায় শোনানো হয়। রায় শোনার পর সাধারণ মানুষের আনন্দ উল্লাস প্রমাণ করে যে এর মধ্য দিয়ে সিরিয়ার একটি অন্ধকার যুগের আইনি সমাপ্তি টানা হয়েছে। 2000 সালে ক্ষমতায় আসার পর বাশার আল আসাদ তার বাবার মতোই এক নায়কতন্ত্র কায়েম করেন। তিনি সংখ্যালঘু আলাউই সম্প্রদায়কে দিয়ে সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের ওপর আধিপত্য বজায় রেখেছিলেন। 2011 সালে আরব বসন্তের সময় দারা প্রদেশে সরকার বিরোধী স্লোগান লেখা কিশোরদের উপর আতেফ নাজিবের নির্মম নির্যাতনের প্রতিবাদে গণজাগরণ শুরু হয়। এই প্রতিবাদের জবাবে আসাদ সরকার নির্বিচারে গুলি চালালে শুরু হয় 14 বছরের ভয়াবহ গৃহযুদ্ধ, যাতে প্রায় 5 লাখ মানুষ প্রাণ হারায়। ক্ষমতায় টিকে থাকার জন্য আসাদ নিজের দেশের সাধারণ মানুষের ওপরই অন্তত 222 বার ক্লোরিন ও সারিন গ্যাসের মতো ভয়াবহ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, যা আন্তর্জাতিক আইনে চরম যুদ্ধাপরাধ। প্রথম দিকে ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়ার সামরিক হস্তক্ষেপে আসাদ টিকে থাকলেও পরবর্তীতে বিশ্ব রাজনীতির পট পরিবর্তন তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া সিরিয়া থেকে তাদের সামরিক শক্তি ও ওয়াগনার গ্রুপ সরিয়ে নেয়। অন্যদিকে 2023 সালের গাজা যুদ্ধের জের ধরে ইসরায়েলি হামলায় সিরিয়ায় ইরান ও হিজবুল্লাহর প্রভাব ব্যাপকভাবে কমে যায়। একই সময়ে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের প্রভাব ঠেকাতে আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দেয়। এরই ধারাবাহিকতায় 2024 সালের নভেম্বরে হায়াত তাহরির আল শাম এবং সিরিয়ান ন্যাশনাল আর্মি সমন্বিত আক্রমণ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে 7ই ডিসেম্বর আসাদ গোপনে রাশিয়া পালিয়ে যায় এবং 8ই ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্ক দখল করার মধ্য দিয়ে 54 বছরে আসাদ বংশের শাসনের চূড়ান্ত পতন ঘটায়। আসাদের পতনের পর সিরিয়ার শাসনভার গ্রহণ করেন HTS এর সাবেক নেতা আহমেদ আল শারা, যিনি পূর্বে আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত ছিলেন। তিনি তার অতি ধর্মীয় চরমপন্থী নীতি থেকে সরে এসে নিজেকে একজন মধ্যপন্থী ও জাতীয়তাবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 2025 সালের 29 মার্চ তিনি 23 জন টেকনোক্র্যাটকে নিয়ে একটি রূপান্তরকালীন সরকার গঠন করেন, যেখানে খ্রিস্টান, দ্রুজ ও আলাউইদের মতো সংখ্যালঘুদেরও স্থান দেওয়া হয়েছে। নতুন সরকার সিরিয়ার কুর্দিদের সাথে ঐতিহাসিক চুক্তি করে তাদের জাতীয় সেনাবাহিনীতে একীভূত করেছে এবং কুর্দি ভাষার স্বীকৃতি ও নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে। প্রায় 60 বছর পর সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল শারা জাতিসংঘে ভাষণ দিয়ে আন্তর্জাতিক মহলে নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন। নতুন সিরিয়াকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দিচ্ছে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশগুলো। যুক্তরাষ্ট্র HTS কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে এবং সিরিয়ার অর্থনীতিকে পুনর্গঠন করতে সবচাইতে বেশি এগিয়ে এসেছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। আসাদের পতনের প্রথম 6 মাসেই সিরিয়া $28 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সৌদি আরব ও কাতার সিরিয়ার সমস্ত বিদেশি বকেয়া ঋণ পরিশোধ করে দিয়েছে। এছাড়া দেশটিতে বিদ্যুৎ, জ্বালানি, বন্দর উন্নয়ন এবং দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নের জন্য বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে এখন ত্রাণের বদলে ব্যবসার বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিয়ায় যখন পুনর্গঠনের কাজ চলছে, তখন নতুন এই সরকারের জন্য সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ইসরায়েল। আসাদের পতনের পর থেকে তারা 600 বারের বেশি হামলা চালিয়ে সিরিয়ার সামরিক অস্ত্রাগার ধ্বংস করেছে। তবে ইসরায়েল শুধু অস্ত্র ধ্বংস করেই থামেনি, তারা জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন ভেঙে সিরিয়ার ভেতরে 420 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে এবং বেশ কয়েকটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে। এর পেছনে উগ্র ডানপন্থী ইহুদি গোষ্ঠী পায়োনিয়ার্স অব বাশানের গভীর চক্রান্ত রয়েছে। তারা বাইবেলের প্রাচীন কাহিনীর ওপর ভিত্তি করে সিরিয়ার মাটিতে ইহুদি বসতি স্থাপন বা গ্রেটার ইসরায়েল বানানোর পায়তারা করছে, যেখানে ইসরায়েলের বর্তমান সরকারের অনেক মন্ত্রীর গোপন ও প্রকাশ্য সমর্থন রয়েছে। আসাদের দীর্ঘ শাসন আমলে ইসরায়েলের সাথে এক ধরনের অলিখিত নীরবতা বজায় থাকলেও নতুন সরকারের সাথে সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই মুহূর্তে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে না গিয়ে দেশ পুনর্গঠনেই বেশি মনোযোগী। তিনি ইসরায়েলি আগ্রাসনের কূটনৈতিক প্রতিবাদ জানালেও সামরিক সংঘাতে জড়াচ্ছেন না, বরং আন্তর্জাতিক মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি অস্ত্রমুক্ত অঞ্চল বা কেউ কাউকে আক্রমণ করবে না এমন চুক্তি নিয়ে পর্দার আড়ালে
আলোচনা চলছে। সামগ্রিকভাবে সিরিয়ায় আসাদ যুগের সমাপ্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বিশাল পরিবর্তনের সূচনা করেছে। নতুন সরকার দেশ পুনর্গঠনের মাধ্যমে মানুষের মনে আশার সঞ্চার করলেও ইসরায়েলি সামরিক আগ্রাসন এবং স্থায়ীভাবে ভূমি দখলের চক্রান্ত সিরিয়ার ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার পথে বর্তমানে সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।